সো স্টুডেন্টস, আজ আমরা নতুন সেকশন নিয়ে একটা শুরু করব, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। ওকে, সো ইন বেঙ্গলি উই ক্যান সে ইট এজ তড়িৎ ক্ষেত্র। ওকে, তো প্রথমেই এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ইলেকট্রিক ফিল্ড, বা তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝে। তো এটা বুঝতে গেলে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড বলতে চাইছি, মানে তড়িতের ক্ষেত্র, অ্যাকচুয়ালি ফিল্ড অফ ইলেকট্রিসিটি। ওকে, অ্যান্ড এটা আমরা যে ফিল্ডের কথা বলবো সেটা হচ্ছে ফর রেস্ট চার্জ। কার এটা ইলেকট্রিক ফিল্ড? একটা রেস্ট চার্জ, একটা স্থির আধানের ইলেকট্রিক ফিল্ডের কথা এখানে বলবো। তাহলে সেটা বুঝতে গেলে আমাকে প্রথমে ফিল্ড বলতে কি বোঝায় সেটা একটু বোঝা দরকার। ফিল্ড কিন্তু যে শুধুমাত্র চার্জেরই হবে তা কোনো মানে নেই। ফিল্ড কিন্তু যে কোনো অবজেক্টের একটা নিজস্ব ফিল্ড থাকতে পারে। আমি গ্র্যাভিটেশনাল পড়ানোর সময় এটা বলেছিলাম বারবার ধরে তোমাদেরকে, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়াতে গিয়ে, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি জন্য তৈরি হয়। গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয় একটা মাসের জন্য। যে কোনো মাস, এনি অবজেক্ট, তার চারপাশে কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি করে। আমরা দেখেছি যে এনি মাস এম, তার চারপাশে কি হয়, একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে অন্য কোনো মাসকে কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে, বা অন্য কোনো মাসকে এর প্রভাব দেখাতে পারে একটা পার্টিকুলার রিজিয়নে। সেই রিজিয়নটা ছিল যে গ্র্যাভিটেশনাল ফিল্ড। কার গ্র্যাভিটেশনাল ফিল্ড? মাস এম এর গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু যে কোনো অবজেক্টে থাকতে পারে। ফিল্ড মানে অ্যাকচুয়ালি কি, ক্ষেত্র মানে অ্যাকচুয়ালি কি, যে যেখানে সেই অবজেক্টটা তার প্রভাব বিস্তার করতে পারবে। এখন সেই তার প্রভাবটার একটা পার্টিকুলার নেচার থাকে, সেই নেচার অনুযায়ী নাম দেওয়া হয়। যেমন এখানে এই ক্যাপিটাল এ মাস তার আশেপাশের একটা অন্য কোনো মাসকে কি করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা একটা পার্টিকুলার রিজিয়ন। সেই জন্য আমি এই ক্যাপিটাল এম এর এই যে ফিল্ডটা, এই ফিল্ডের নাম দিচ্ছি গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তাহলে যে কোনো অবজেক্টই তার চারপাশে একটা ফিল্ড তৈরি করে। ফর এক্সাম্পল, আমি যদি দেখি যে তোমরা যখন ক্লাসরুমে থাকো, বা তোমরা টিউশন রুমে, টিউশন যেখানে পড়ো সেখানে থাকো, বা পড়ার সময় থাকো, পড়ার টেবিলের কাছে থাকো, তো দেখবে তুমি তার আশেপাশে নিজস্ব একটা ফিল্ড তৈরি করে ফেলেছো। অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউ, তোমার আশেপাশে যে জিনিসপত্রগুলো রয়েছে, বই, খাতা, পেন, সব অ্যাকর্ডিং টু ইউ তুমি যেভাবে রেখেছো তারা কিন্তু সেইভাবে আছে। ওকে, সো ইউ ক্রিয়েটেড এ ফিল্ড দেয়ার। ওকে, তো এখন যেহেতু এই ফিল্ডগুলো, এই যে অবজেক্টগুলো তার তোমার আশেপাশে রয়েছে, বা তোমার আশেপাশে যে এনভায়রনমেন্টটা রয়েছে, সেই এনভায়রনমেন্টটাকে তুমি কি করছো, তুমি তোমার প্রভাব খাটিয়ে একটা নির্দিষ্ট অঞ্চলে তোমার নিজের মতো করে সজ্জিত করে নিচ্ছ। এবারে আমি যদি ওখানে অন্য কিছু একটা বস্তু দিয়েও দিই, তবু কিন্তু তুমি ওখান থেকে সেটাকে বের করে দেবে, কারণ তোমার স্টাডি রুমে তোমার স্টাডির যে ফিল্ড, সেই ফিল্ডে ওই জিনিসটার বা ওই অবজেক্টটার কোনো কিন্তু গুরুত্ব নাই। যেমন সাপোজ আমি তোমাকে যদি একটা ওয়াটার বোতল একটা তোমার খাতার উপরে বসিয়ে দিই, তুমি নিশ্চয়ই ওয়াটার বোতলে যদি প্রয়োজন হয় তুমি জল খেয়ে সেটাকে পাশে রেখে দেবে। তার মানে কি, তুমি সেই মুহূর্তে যে ফিল্ডটা ওখানে তৈরি করেছো সেটা তোমার ফিল্ড অফ স্টাডি। তোমার স্টাডির জন্য যা যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো তুমি আশেপাশে রেখেছো। সিমিলারলি আমি যদি একটা এক্সাম্পল দিই, যে তোমরা দেখবে ক্লাসরুমে যখন স্যার থাকেন ক্লাসরুমে, তখন স্টুডেন্টসরা সেই স্যারের একটা ফিল্ডের আন্ডারে থাকে, এবং স্যারের সেই ফিল্ডটাও কিন্তু একটা পার্টিকুলার রিজিয়নে সীমাবদ্ধ থাকে, তোমরা জানো। এবারে সেই পার্টিকুলার রিজিয়নের মধ্যে যদি আমরা দেখি যে স্টুডেন্টরা কিন্তু বিহেভিয়ার করে অ্যাকর্ডিং টু স্যার, তার মানে কি সেখানে স্যারের প্রভাব রয়েছে সেই অঞ্চলের মধ্যে, তার মানে সেটা স্যারের একটা ফিল্ড। তার মানে এক কথা আমি বলতে পারি যে ফিল্ড হচ্ছে কোনো একটা পার্টিকুলার অবজেক্টের এমন একটা রিজিয়ন, যে রিজিয়নটাকে সে নিজের মতো করে মডিফাইড করে ফর এজ রিকোয়ারমেন্ট, তার নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা হচ্ছে তার ফিল্ড। তাহলে ইন দ্য সেম ওয়ে একটা মাস তার চারপাশের অঞ্চলটাকে এমনভাবে মডিফাইড করে যে অন্য একটা মাসকে সে অ্যাট্রাক্ট করতে পারবে, তখন দ্য ফিল্ড দ্যাট দ্য মাস এম ইজ ক্রিয়েটেড ইজ অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফিল্ড। ইন দ্য সেম ওয়ে যদি একটা চার্জ আমি বলি, একটা ইলেকট্রিক চার্জ আমি যদি বলি, রেস্ট চার্জ কিউ, তার আশেপাশের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এমন একটা জায়গা তৈরি করে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো আমি যদি চার্জকে নিয়ে আসি, তাহলে সেই চার্জটাকে সে কী করতে পারবে, সেই চার্জের উপরে ইলেকট্রিক ইফেক্ট দেখাতে পারবে। সেটা হয় রিপালশন, না হয় অ্যাট্রাকশন, সেটা ডিপেন্ড করছে ওই চার্জের এই স্মল কিউ চার্জটার নেচারের উপরে। এই যদি পজিটিভ হয় তাহলে একে অ্যাট্রাক্ট করবে, যদি নেগেটিভ হয় একে রিপালস করবে। এখন আমি এখানে একটা ব্যাপার বলি, যে এই যে কিউ, এই কিউটাকে আমরা সোর্স চার্জ বলবো, কারণ এ হচ্ছে যে ফিল্ড ক্রিয়েট করেছে, আর এই কিউ ওটাকে আমরা অবজার্ভ চার্জ বলবো,
কারণ এই পরীক্ষাধীন আধান টেস্ট চার্জ বা অবজার্ভ চার্জ আমরা বলতে পারি। ইট মে বি কল্ড পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ। ওকে, আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সোর্স চার্জ বা উৎস আধান বা সোর্স চার্জ বলছি। তাহলে এখানে আমরা কিন্তু এই যে পরীক্ষাধীন আধান, সেই পরীক্ষাধীন আধানটাই কিন্তু অলওয়েজ পজিটিভ ধরা হয়। ওই জন্য আমি কিন্তু বলছি যে এই Q0 উপরে রিপালসিভ ফোর্স দিবে তখন যদি এ পজিটিভ হয়, কারণ কি এটাকে আমি সবসময় পজিটিভ ধরে নিচ্ছি। টেস্ট চার্জ ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড। এবং এই টেস্ট চার্জের আরও কিছু রেস্ট্রিকশন আছে, আমি আসছি ব্যাপারটাতে। তাহলে আলটিমেটলি যেটা ফার্স্ট, যে ফিল্ড বলতে আমি কি বুঝি? একটা সোর্স চার্জ তার চারপাশের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে অন্য কোনো টেস্ট চার্জের উপরে যদি প্রভাব ফেলতে পারে, তাহলে সেই অঞ্চলটাকে আমরা কিন্তু অন্য যে কোনো চার্জের উপরে প্রভাব ফেলতে পারে, তাহলে সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো, একটা তড়িৎ ক্ষেত্র বলবো। না, এই তড়িৎ ক্ষেত্রটা কতদূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে? তোমরা বুঝতেই পারছো, থিওরিটিক্যালি এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। আমি যেমন এক্সাম্পল দিলাম একটু আগে, যে স্যারের ক্লাসরুমটা যদি আমি ইনফাইনাইটলি এক্সটেন্ড করে দিই, যে যতদূর খুশি ক্লাসরুমটা যত বড় খুশি, তাহলে কি হবে ব্যাপারটা? আইডিয়ালি কি হবে ব্যাপারটা? না, সব স্টুডেন্টদের স্যারের মতো আচরণ করা উচিত। মানে স্যার যেভাবে আচরণ করতে বলছে, খাতা পেন করে নোটবুক বের করে বোর্ডে যা যা স্যার লিখছে সেগুলো নোট ডাউন করতে বলা, স্যার কিন্তু এইসব বলবে। কিন্তু স্যারের এই কথাগুলো যদি খুব বড় ক্লাসরুম হয়, তোমরা দেখবে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত এটা পালিত হবে। এবং তোমরা এমনিতে দেখেছো ক্লাসরুমে যে ফার্স্ট একটা দুটো বেঞ্চের পরে আর শেষের দিকে কিন্তু স্যারের রুলস সেভাবে ফলো করে না। তার মানে কি? স্যারের ফিল্ডটা উইক হয়ে পড়েছে যত দূরে যাচ্ছে। সেম ওয়ে কিন্তু থিওরিটিক্যালি কি হওয়া উচিত, অ্যাকচুয়ালি আইডিয়ালি কি হওয়া উচিত? পুরো ক্লাসরুমটাতেই, মানে আমি যদি বলি, তোমার যদি কোয়েশ্চেন করা হয় আইডিয়ালি যে স্যারের ফিল্ডটা ক্লাসরুমের কতদূর পর্যন্ত বিস্তৃত, না, ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য লাস্ট বেঞ্চ অলসো। লাস্ট বেঞ্চ পর্যন্ত এটা ডিস্ট্রিবিউট, এটা ছড়িয়ে রয়েছে। ইট উইল স্প্রেডিং থ্রু হোল দ্য ক্লাস। বাট অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে পরীক্ষণীয়ভাবে যদি আমরা দেখি যে সেটা কিন্তু ফার্স্ট কয়েকটা বেঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে। ইন দ্য সেম ওয়ে, if we call theoretically, যে থিওরিটিক্যালি তাহলে সোর্স চার্জের বিস্তার কতটা নেই, এটা টু দ্য ইনফিনিটি। বাট দেখা যায় যে পরীক্ষাগতভাবে দেখা যায় যে একটা পার্টিকুলার অঞ্চলের পরে এটা খুবই দুর্বল হয়ে পড়ে, and we can neglect that electric field. Now the question is that how we defined this electric field, how we know, কিভাবে আমরা জানবো যে এই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কতটা, তীব্রতা কতটা, এর টেস্ট চার্জের উপরে কতটা প্রভাব ফেলছে, সেটা আমাকে তাহলে জানতে হবে। আমি যদি জানতে চাই যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কতটা, আমি যদি জানতে চাই একটা স্যারের ফিল্ডের স্ট্রেংথ কতটা, তাহলে আমাকে জানতে হবে কি স্টুডেন্টরা স্যারকে কতটা মেনে চলছে। ইন দ্য সেম ওয়ে, তার মানে স্টুডেন্টরা হচ্ছে টেস্ট চার্জ। একটা স্টুডেন্টকে আমি একটা টেস্ট চার্জ বলতে পারি। এখানে একটা চার্জকে আমি নিয়ে গেছি ফিল্ডের আন্ডারে, তাহলে সেটা হচ্ছে যে এখানে টেস্ট চার্জ, এখানে টেস্ট চার্জ। তাহলে আমরা দেখতে পাবো টেস্ট চার্জের উপর সোর্স চার্জটা কীরকম প্রভাব ফেলছে। বাট হিয়ার ইজ এ প্রবলেম। আমি যে টিচার স্টুডেন্টের যে রিলেশনটা ওখানে বলছি, টিচারের যে ফিল্ডের কথাটা বলছি অন স্টুডেন্টস, এখানে কিন্তু সোর্স চার্জ টেস্ট চার্জের উপর যে ফিল্ডটা দেবে, আমরা উপর এক্সাম্পলটা যদিও সব মিলে যাচ্ছে, কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে আমার ক্লাসে যদি একটা স্টুডেন্ট থাকে, তাহলে সে যেভাবে আমার ফিল্ড দ্বারা প্রভাবিত হবে, যদি আরেকটা স্টুডেন্ট আসে সেও আমার ফিল্ড দ্বারা একইভাবে প্রভাবিত হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এই ক্ষেত্রে কি হবে, এই টেস্ট চার্জ, এ সিঙ্গেল টেস্ট চার্জ ক্যান ইফেক্ট দ্য সোর্স চার্জ। মানে এখানে স্টুডেন্ট খুবই ধূর্ত। ওখানে যেমন স্টুডেন্ট শান্তশিষ্ট ধরে নেওয়া হচ্ছে যে একটা স্টুডেন্ট স্যারের ফিল্ডটাকে নষ্ট করতে পারবে না, কিন্তু এখানে এই স্টুডেন্ট এই টেস্ট চার্জ স্যারের ফিল্ডটাকে টোটালি নষ্ট করে দিতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে দেখো যদি এই টেস্ট চার্জটাকে আমি যদি এর ফিল্ডটাকে পরিমাপ করতে চাই, এই টেস্ট চার্জটা দিয়ে এই ফিল্ডের আমি যদি ইন্টেন্সিটি নির্ণয় করতে চাই এই টেস্ট চার্জটাকে দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে? এই টেস্ট চার্জটা এই ফিল্ডের মধ্যে নিয়ে আসতে হবে। যখনই আমি এই টেস্ট চার্জটাকে ফিল্ডের মধ্যে নিয়ে আসতে চাইবো, তখনই এই সোর্স চার্জটা এখান থেকে ডিসপ্লেসড হয়ে যাবে ফোর্স অনুভব করে। তাহলে কি হবে? এর যে অ্যাকচুয়াল ফিল্ডটা সেটা থাকবে না, ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই চার্জটা যদি মুভিং হয়ে যায়, মুভিং চার্জ কি করবে? আর সেই ফিল্ডে যেতে পারবে না আগে যে ফিল্ডটা ছিল। তাহলে এর ফিল্ড এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে এর টেস্ট চার্জ যাতে কোনোভাবেই এই সোর্স চার্জের ফিল্ডকে নষ্ট না করে। এবং সেই জন্যে এর টেস্ট চার্জটাকে ভ্যানিশিংলি স্মল ধরা হয় যে Q0 টেন্ডস টু 0। মানে এই Q0 চার্জটাকে টেস্ট চার্জ থেকে আমরা যত স্মল করব, এখানে নিয়ে আসবো, যত স্মল চার্জকে নিয়ে আসবো, তত আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা
ইলেকট্রিক ফিল্ডের যে তীব্রতাটা সেটা আমরা তত সঠিকভাবে মাপতে পারবো। তাহলে আমরা নতুন একটা কোয়ান্টিটিকে এখানে ডিফাইন করব, যেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, তো সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আসলে কি না, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আসলে এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ পরিমাপক একটা ভৌত রাশি, এন্ড ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। কি এটা না, এটা এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ পরিমাপ করবে এমন একটা ভৌত রাশি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। And how we define this electric field intensity is very important. And most of the books give the wrong definition, unfortunately. You can see your books, all the books, in most of the books, you can see that they're given a wrong definition of electric field intensity. And it is more unfortunate that most of the sir also do the same way. Okay, but we have to study this electric field intensity in very exact way, and you can I will say both the cases. Okay, what is the wrong definition and what is the actual definition of electric field intensity. This is a very interesting thing. Okay, I have done a lot of research about it. Okay, so you will understand the whole scenario in a very exact way. Okay, তো আমরা এখনই যেটা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে যে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আগে কিভাবে পরিমাপ করতে চাই। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি না, একটা রিজিয়নের একটা টেস্ট চার্জ, একটা সোর্স চার্জ তার রিজিয়নে যে ফিল্ডটা তৈরি করেছে সেই ফিল্ডটাকে আমরা পরিমাপ করতে চাইছি। ফিল্ডটাকে পরিমাপ করতে গেলে আমাকে একটা টেস্ট চার্জকে নিয়ে আসতে হবে, দিয়ে আমরা দেখবো যে টেস্ট চার্জের উপর কত ফোর্স আছে। সাপোজ আমরা যদি এই ডিস্টেন্সটাকে আর বলি, তাহলে টেস্ট চার্জের উপর ফোর্স কত হবে, সিম্পল F = 1/4πε0 ইন্টু QS ইন্টু Q0 ডিভাইড বাই r²। এটা হবে তো। আর আমরা যদি এটা ফোর্সটা F বলি, ভেক্টর বলি, তাহলে এটা একটা r²। ওকে, তাহলে 1/4πε0 ইন্টু QS ইন্টু Q0 বাই r² ইন্টু r²। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স অন Q0। কিন্তু এটাতে আমাদের কি প্রবলেম হবে, এটাতে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে এই টেস্ট চার্জটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এই সোর্স চার্জের যে পজিশন সেটাকে নষ্ট করে দিতে পারে ডিউ টু দিস ফোর্স। QS যেমন Q0 কে ফোর্স দিবে, Q0 তেমনি QS কে ফোর্স দিবে, তাহলে QS কে তো ডিসপ্লেস করে দিবে, তাহলে আমরা এক্সাক্ট রেজাল্টটা পাবো না। তাই জন্য আমরা কি করব, Q0 কে আমরা যতটা সম্ভব ছোট নিয়ে নেব, Q0 টেন্ডস টু 0 নিয়ে নেব, তাহলে আমরা কি করব, Q0 যদি আমরা টেন্ডস টু 0 বলি, খুব স্মল যদি বলি, তাহলে আমরা একটা অন্য কোয়ান্টিটি ডিফাইন করতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা শুধু ফোর্স নির্ণয় করলে হবে না, ইন্টেন্সিটি নির্ণয় করার জন্য সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই বলবো। সেই ইটা কত বলবো, ইটা আমরা নির্ণয় করতে চাইবো পার ইউনিট টেস্ট চার্জের জন্য কতটা ফোর্স হচ্ছে। ইটা কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি আসলে না, ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ, পার ইউনিট টেস্ট চার্জ। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পার ইউনিট টেস্ট চার্জ। দেখো কীভাবে ব্যাপারটা, তাহলে আমি বলছি আমরা যে ফোর্সটা নির্ণয় করলাম, তাহলে ফোর্সটা নির্ণয় করলে আমরা এর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা সঠিকভাবে প্রকাশ করতে পারছি না। আমরা কি নির্ণয় করতে হচ্ছে, ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ প্রথমত, ফার্স্ট কেস। কেন ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ নির্ণয় করতে হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে কেন Q0টাকে টেন্ডস টু 0 ধরতে হচ্ছে। ওকে, Q0 টেন্ডস টু 0 ধরেছে এই কারণেই যাতে করে QS কে না ডিসপ্লেস করতে পারে। তাহলে আমরা পার ইউনিট টেস্ট চার্জের জন্য কেন নির্ণয় করব, মানে এটা হচ্ছে F/Q0, অ্যাকচুয়ালি F ডিভাইড বাই Q0 অ্যাকচুয়াল ডেফিনেশন। আচ্ছা, এই যে রেজাল্ট আমি লিখেছি F = 1/4πε0 QS Q0 বাই r², এটা কিন্তু সবসময় কারেক্ট নয়। এটা শুধুমাত্র পয়েন্ট চার্জ, আমি আগে বলেছি যে দূরে যদি পয়েন্ট চার্জ হয় তাহলে কিন্তু এই ফোর্সটা প্রযোজ্য। ওকে, সো আমরা কিন্তু এইটা এইভাবে ইউজ করতে পারবো না, এই ইকুয়েশনটাকে। এটা কিন্তু জেনারেল ইকুয়েশন নয় ফোর্সের, আমি পয়েন্ট চার্জের জন্য প্রযোজ্য। তা যদি সোর্স চার্জে পয়েন্ট চার্জ হয় তবেই কিন্তু এই ইকুয়েশনটা প্রযোজ্য। আর সোর্স চার্জে সবসময় পয়েন্ট চার্জ হবে তার কোনো মানে নেই। শুধু কি একটা পয়েন্ট চার্জেই ফিল্ড সৃষ্টি করবে, একটা লাইন চার্জও ফিল্ড সৃষ্টি করতে পারে, একটা ভলিউম চার্জও ফিল্ড সৃষ্টি করতে পারে, একটা সারফেস চার্জও ফিল্ড সৃষ্টি করতে পারে। ওকে, তাহলে দ্য মেন থিং ইজ দ্যাট প্রথমত এই ইকুয়েশনটা আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন ডিফিনেশন দেবো তখন এই ইকুয়েশনটাকে আমরা ইউজই করবো না। তাহলে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে বলবো, তাহলে ফার্স্ট কথা হচ্ছে Q0 টেন্ডস টু 0, সেকেন্ড কথা হচ্ছে ইটা কি না, ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ। তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো এইভাবে আমি যদি লিখি ঐকিক নিয়মে আমরা বুঝতে পারবো আরো ভালোভাবে, যে আমার এখানে আছে এটা বাইকেলি ছবিটা, এখানে আমি এটা কিন্তু খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, তো এইখানে ধরো Q0টা আছে, তো এটা তার ফিল্ডটা। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে r।
তাহলে আমি যদি মনে করি যে কিউ জিরোর উপরে কত ফোর্স কাজ করছে, দেখো কিউ জিরোর উপরে ফোর্স কাজ করছে সাপোজ এফ, তাহলে পার কিউ জিরো, তাহলে একের উপরে ফোর্স করছে আমি বলতে পারি এফ বাই কিউ জিরো, এটা পার কিউ জিরো পার ইউনিট টেস্ট চার্জের ক্ষেত্রে, ওকে কি নাম সিম্পল এফ বাই কিউ জিরো। এখন ঘটনা হচ্ছে আমি কেন এটাকে এফ বাই কিউ জিরো আকারে লিখছি, কারণ আমি অ্যাকচুয়ালি এফটা কত জানি না, এফটা বিভিন্ন হতে পারে, এফটা কিউএস কিউ জিরো ইন্টু আর স্কয়ার তখনই হবে যদি পয়েন্ট চার্জ হয়। সাধারণভাবে অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা এফের যে কত হবে, এই যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা অ্যাকচুয়ালি যে কত হবে আমি জানি না, সেই ফোর্সটার অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা কত হবে জানা নেই, সেটা ডিপেন্ড করছে কিউএসটা কিরকম হবে, কিউএস এর নেচারের উপরে। কিউএস লাইন চার্জ হলে একরকম হবে, ভলিউম চার্জ হলে আরেক রকম হবে, সরল দণ্ড হলে একরকম হবে, বৃত্তাকার রিং হলে একরকম হবে, ডিস্ক হলে একরকম হবে, স্ফিয়ার হলে একরকম হবে। সো ইট উইল ডিপেন্ড অন দ্য শেপ অফ দ্য চার্জ, দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ, অনেক কিছুর উপরে কিন্তু কিউএসটা ডিপেন্ড করবে। তাহলে আমি কিন্তু ওই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না ফার্স্ট প্রবলেম। অনেক বইতে কিন্তু ফিল্ডের ডেফিনেশন এই ইকুয়েশনটা থেকেও দেয়। সো ইট ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, দিস ইজ নট দ্য জেনারেল ডেফিনেশন। ওকে, নাও দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট ভেরি ইন্টারেস্টিং, যেটা আমি বলছিলাম যে আমরা তাহলে কিউ জিরোর উপরে যে ফোর্সটা সেটা আমরা ডাইরেক্ট না লিখে কেন আমরা বলছি যে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি জানতে হলে পার ইউনিট কিউ জিরোর উপরে ফোর্স নির্ণয় করতে হবে। কেন আমরা এটা বলছি, কেন আমরা এটা বলছি না যে কিউ জিরোর উপরে যে ফোর্সটা সেটা কি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি দিতে পারে না, আমাকে কেন বলতে হবে পার ইউনিট কিউ জিরোর উপরে, কিউ জিরো দিয়ে ভাগ করে যে ফোর্সটা পাবো সেটাকে কেন আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট হচ্ছি, সেটাকে কেন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নামক রাশি বলছি যেটা আমরা ফিল্ড স্ট্রেংথকে পরিমাপ করছি। দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তার কারণটা হচ্ছে আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড বিষয়ের সাপেক্ষে কথা বলতে চাই। যেমন আমরা কোনো একটা আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিই, কোনো একটা পরীক্ষার রেজাল্ট, যেমন পরীক্ষার রেজাল্ট যদি আমরা জানতে চাই আমরা কি করি, ধরো কেউ 20 পেয়েছে, কেউ 30 পেয়েছে, কেউ 50 পেয়েছে, কেউ 70 পেয়েছে, আমরা কীভাবে নম্বর দিই যে 100-র মধ্যে 70 এইভাবে। ওকে, আচ্ছা আমরা বলি 40-এর মধ্যে 100 এইভাবে তো নম্বর দিই। তাহলে আমরা ভাবছি যে পার 100-তে কত পেয়েছি স্টুডেন্ট, হতে পারে আমরা 100টাকে স্ট্যান্ডার্ড ধরছি, ধরো মানে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, যেমন 40%, 70%, তার মানে কি 40/100, 70/100 এইভাবে প্রকাশ করি। মানে যদি আমি এরকম বলি যে আমার ক্লাসে ধরো দুজন, সাপোজ ধরো 3জন স্টুডেন্ট রয়েছে, ওকে, একজন ধরো রয়েছে আমি বলছি যে সন্টু, ওকে, আরেকজন রয়েছে রাহুল, ওকে, আরেকজন রয়েছে রাম, এই 3জন ধরো স্টুডেন্ট আছে। আমি বলছি যে সন্টু পরীক্ষাতে পেয়েছে 70, রাহুল পরীক্ষাতে পেয়েছে 50, রাম পরীক্ষাতে পেয়েছে 30। আমি যদি জিজ্ঞেস করি কে ভালো স্টুডেন্ট এদের মধ্যে, মানে আমি যদি বলি এই নম্বরটা যদি আমি ফিল্ডের সঙ্গে তুলনা করি, যে যত বেশি নম্বরে তার তত ভালো ফিল্ড, তার ফিল্ডের স্ট্রেংথ তত বেশি। তাহলে কথা হচ্ছে যে সন্টু যদি 70 নম্বর পায় তাহলে সন্টু ভালো স্টুডেন্ট, বা সন্টুর ফিল্ড বেশি, না রাহুলের ফিল্ড বেশি, না রামের ফিল্ড বেশি, আমি কি করে বুঝবো? আমাকে তো আগে এটা বলতে হবে কতর মধ্যে পেয়েছে। এখানে দেখে মনে হচ্ছে সন্টু বেশি, কিন্তু আমি বলে দিলাম সন্টু 200-র মধ্যে পেয়েছে আর এই 100-র মধ্যে পেয়েছে, চেঞ্জ হয়ে যাবে। আমি বলছি 50-এর মধ্যে পেয়েছে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি আমাকে একটা স্ট্যান্ডার্ড কিছু ডিফাইন করতে হবে, স্ট্যান্ডার্ড একটা নম্বর ডিফাইন করতে হবে যে নম্বরের সাপেক্ষে আমি নিয়ে আসতে পারবো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ কত, এই 200-র মধ্যে 70 পেয়েছে মানে 35% নম্বর পেয়েছে, এই 100-র মধ্যে 50 পেয়েছে, তার মানে কি 50% নম্বর পেয়েছে। তাহলে তার মানে কি রাহুল অবশ্যই সন্টুর থেকে বেশি নম্বর পেয়েছে। in field also, when we compare two fields, then we have to express the field intensity with respect to some special or some reference quantity, some reference thing, and here the reference thing is test charge. And what this test charge is, what is the magnitude of this test charge is, কেউ জানেন? This test charge should be as small as possible. এই টেস্ট চার্জটা যতটা সম্ভব ক্ষুদ্র হওয়া প্রয়োজন। তো টেস্টটা যত ক্ষুদ্র হবে ফিল্ড আমার তত একুরেট মেজারমেন্ট হবে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি পার ইউনিট টেস্ট চার্জের উপর ফিল্ডটা নির্ণয় করতে হবে। ওই জন্য আমরা শুধু ফোর্সটা দিয়ে প্রকাশ করছি না, ফোর্সটা পার ইউনিট টেস্ট চার্জের জন্য কত সেটা আমরা প্রকাশ করছি। ওকে, তাহলে আলটিমেটলি যেটা আমরা করতে চাইবো এট লাস্ট, যে আমরা যেটা ডিফাইন করতে চাইবো ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর দ্যাট উইল বি এফ ডিভাইডেড বাই কিউ জিরো, বুঝা গেল? এবং এখানে অবশ্যই লিমিট Q0 tends to 0, F by Q0. Q0 tends to 0. This is the actual definition of electric field intensity. যে পার ইউনিট টেস্ট চার্জের উপরে কতটা ফোর্স ক্রিয়েট করছে।
বোঝা গেল ব্যাপারটা? এখানে দুটো জিনিস জানার, একটা হচ্ছে কেন আমি পার ইউনিট Q0 এর উপর নির্ণয় করছি, তার কারণ এই যে বললাম যে যখন আমরা কম্পেয়ার করবো দুটো থিঙ্গের মধ্যে তখন আমাদের একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স দরকার যার সাপেক্ষে আমরা বলবো। দ্বিতীয়, দ্য ভেরি সেকেন্ড থিং ইজ দ্যাট দিস Q0 হ্যাজ টু বি জিরো। আমরা যে কোনো চার্জ ওখানে নিয়ে আসতে পারবো না, কারণ যে কোনো চার্জ যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু ফিল্ড ডিস্টার্ব হয়ে যাবে। সো Q0 মাস্ট বি টেন্ডস টু জিরো। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, যেটা আমি বলতে চাইছিলাম যে বিভিন্ন বইতে কিভাবে ডেফিনেশনটা থাকে। দেখো আমি এই ডেফিনেশনটা বলেছি যে ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ। ওকে, তার মানে আমার কত হয়েছে F ডিভাইড বাই Q0। আমি জাস্ট সিম্পল এমনি স্কেলার ফর্মে লিখছি F ডিভাইড বাই Q0। ওকে, তো আমি বইগুলো দেখছি এইভাবে বলছে যে প্রতি একক আধানের উপর বলছে না, বলছে যে একক ধনাত্মক আধানের উপরে। টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ। এবার সন্দেহ, টেস্ট চার্জ বলা মানে তুমি বলে দিয়েছো পজিটিভ টেস্ট চার্জ, ফোর্স পার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। এই পজিটিভটা আমি হাইড করি, লিখি না লিখি নো প্রবলেম, কারণ টেস্ট চার্জ মানে হচ্ছে পজিটিভ টেস্ট চার্জ। তোমরা দেখবে বইগুলোতে ডেফিনেশন আছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, উপর প্রযুক্ত বল। আর আমি কি বলেছি ফোর্স পার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, তার মানে হচ্ছে প্রতি একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, প্রতি একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। Is there any difference between the statements? Yes, there is a very difference, very much difference between these two statements. একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল এবং প্রতি একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, there is a very huge difference between these two lines. একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল মানে কি +1 আধান, আর প্রতি একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল মানে আমরা বলছি Q0। Q0 মানে কি টেন্ডস টু জিরো, কিন্তু +1 টেন্ডস টু জিরো নয়। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এরা যেটা বলতে চাইছে যে এই QS আধানের সামনে আমি কি নিয়ে আসবো, এখানে টেস্ট চার্জ হিসাবে +1 আধানকে নিয়ে আসবো, বাট যখন আমি তার ম্যাগনিটিউডটা উল্লেখ করে দিচ্ছি +1, সেটা কি করে টেন্ডস টু জিরো হয়? +1 আধান যদি হিউজ আধান, আমি যদি 1 কুলম আধান বলি, 1 কুলম আধান তোমরা জানো 6.25 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন থাকে। সো ইট ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ চার্জ। এটাকে আমি টেন্ডস টু জিরো কি করে বলতে পারি? এন্ড দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ কি করবে, তাহলে একে ডিসপ্লেস করে দিবে। তাহলে এই যদি QS কে ডিসপ্লেস করে দেয় তাহলে তো মুশকিল। তাহলে একক আধানের উপর যদি আমি প্রযুক্ত বল বলে দিই, একক আধানের উপর প্রযুক্ত বল যদি আমি বলি, তাহলে সেটা কোনো মতেই আমার ইলেকট্রিক ফিল্ডকে সঠিকভাবে ডিফাইন করতে পারছি না। কিন্তু আমি যদি Q0 বলি, তার মানে Q0 আমি কোনো মান বলছি না, টেস্ট চার্জ বলছি Q0টাকে। এরা একক আধান বলে দিচ্ছে। আর প্রতি একক ধনাত্মক আধান মানে কি প্রতি একক ধনাত্মক আধান মানে কি, মানে আমি প্রতি একক ধনাত্মক আধান মানে ধনাত্মক কোন আধান টেস্ট চার্জ, তার মানে টেন্ডস টু জিরো। তার মানে তখন আমি বলতে পারি যে Q0 এর উপরে F, তাহলে একের উপরে কত F/Q0। কিন্তু এরা যেটা বলছে যে 1 কুলম আধানের উপরে কত পার্টিকুলার, বা 1 মাইক্রো কুলম আধানের উপর কত, যত ছড়িয়ে বলি না কেন ইউনিট। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা বলছি F/Q0, ওরা বলছে 1 একক ধনাত্মক আধান। কিন্তু একক বলে দেওয়া মানে সেটা কখনোই টেন্ডস টু জিরো নয়। দ্যাট ইজ এ হিউজ ডিফারেন্স। আচ্ছা, আমি আরো অন্যভাবে বলতে চাইছি, বলি আমি যদি বলি যে প্রত্যেককে একটা করে চকলেট দাও, দিস ইজ এ ওয়ান স্টেটমেন্ট, যে প্রত্যেককে একটা করে চকলেট দাও। আর আমি বলছি যে তোমার কাছে এতগুলো চকলেট আছে, প্রত্যেকে কটা করে পাবে। দুটো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য যে প্রত্যেকে কতগুলো চকলেট পাবে। ধরো আমার কাছে সাপোজ 50টা চকলেট আছে, আমি বললাম যে 100টা স্টুডেন্টের মধ্যে ভাগ করে দাও, প্রত্যেকজন অর্ধেকটা করে করতে পারে। কিন্তু আমি বলি প্রত্যেককে একটা করে চকলেট দাও, জাস্ট আমার 50টা চকলেট লাগবে। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন টু স্টেটমেন্টস, as well as physically here, as well as in our real sense also. So this is a very wrong concept which is given from very previous years also, and year by year এই wrong concept দিয়ে চলেছে books as well as teachers. তোমাকে আমি আরো একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি এর প্রবলেমটা কোথায় হচ্ছে।
আমরা যদি এখন পয়েন্ট চার্জের জন্য নির্ণয় করি আরো ভালো বোঝা যাবে ব্যাপারটা। ওকে, পয়েন্ট চার্জের জন্য যদি আমি ব্যাপারটা নির্ণয় করতে চাই, আচ্ছা এখানে যে ই ইকুয়ালস টু যদি আমি এফ বাই কিউ জিরো বলছি, ই ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো যদি আমি বলতে চাই, তাহলে ই এর আমি যেটা এসআই ইউনিট কি বলবো? এফ কি? এফ হচ্ছে নিউটন, আর কিউ জিরো মানে কি আধান, তাহলে নিউটন পার কুলম, এটা এসআই ইউনিট হওয়া উচিত। এর সিজিএস ইউনিট হওয়া কি উচিত? ডাইন পার হওয়া উচিত ইএসইউ অফ চার্জ বা স্ট্যাট কুলম, এটা হওয়া উচিত নিউটন পার কুলম আর ডাইন পার স্ট্যাট কুলম। আমরা এর যদি এর একক মাত্রা নির্ণয় করি তাহলে ই আমরা এফ এর একক, এফ এর মাত্রা কি বলি? এম এল টি টু দি পাওয়ার -2, কিউ জিরো এর মাত্রা কি বলি? এ ইন্টু টি। সো হোয়াট উইল বি ইট? এম এল এ ইনভার্স টি ইনভার্স 3, এটা হবে একক মাত্রা হবে। আমি এককের রেসপেক্ট আমি দেখাতে পারি যে ওটা ভুল ডেফিনেশন। দেখো আমরা এখানে কি ডিফাইন করেছি, নিউটন পার কুলম, এটা হচ্ছে এককের ইলেকট্রিক ফিল্ডের একক। এবারে আমরা যদি পয়েন্ট চার্জের ক্ষেত্রে বলি, পয়েন্ট চার্জ যেটা আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত, যে এখানে আমার একটা কিউএস আধান আছে, কিউএসটা পয়েন্ট, আর এখানে আছে কিউ জিরো। তাহলে কিউ জিরোর উপর কত ফোর্স কাজ করবে? এফ ইকুয়ালস টু কত হবে? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট ইন্টু কিউএস ইন্টু কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা ই কত বলবো? ই সমান বলবো এফ ডিভাইডেড বাই কিউ জিরো। তাহলে এই কিউ জিরো দিয়ে ভাগ করে দিলে কি হবে? 1/4 পাই এপসিলন জিরো ইন্টু কিউএস বাই আর স্কোয়ার। তাহলে এটা কত হলো? প্রতি একক পরীক্ষাধীন আধানের উপর প্রযুক্ত বল। তাহলে এইটাই হয়ে গেল, এই যে এক্সপ্রেশনটা 1/4 পাই এপসিলন জিরো ইন্টু কিউএস বাই আর স্কোয়ার, এইটা হয়ে গেল বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। এখন লোকজন কিভাবে বানায় দেখো, লোকজন কি করলো যে এইখানটা যখন পিছনে একটা 1 দিই, তাহলে এইটা কি হয়ে গেল আলটিমেটলি, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই এই লাইনটাকে, আলটিমেটলি কি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একক আধানের উপর প্রযুক্ত বল। দেখো কিউএস ইন্টু 1/r²। তাহলে আমি যদি এরকম ভাবে ভাবি যে এখানে কিউএস আছে আর এইখানে কিউ জিরো না থেকে 1 আছে, তাহলে কি হবে? কিউএস ইন্টু 1/r² ফোর্সটা হয়ে যাবে। তাহলে সেইটাকে আমি যদি ইলেকট্রিক ফিল্ড নাম দিয়ে দিই, তাহলে হয়ে গেল একক আধানের উপর প্রযুক্ত বল 1/4 পাই এপসিলন জিরো ইন্টু কিউএস ইন্টু 1/r²। তাহলে এই ওয়ানটা আমরা লিখছি না, জাস্ট কিউএস বাই আর² বলে দিচ্ছি। কিন্তু এই বানাতে যেই প্রবলেমটা হয়ে গেল, এখানে আমরা +1 দিয়ে ফেললাম, but +1 is not tends to 0 whereas q0 tends to 0. Do you understand the fact? এছাড়াও আমি যদি এর এককটা দেখতে চাই, দেখো চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে একক দেখি, এর একক, তাহলে ই কত হচ্ছে? ই অ্যাকচুয়ালি কত হচ্ছে? 1/4 পাই এপসিলন জিরো ইন্টু কিউএস ডিভাইড বাই আর² ছিল আমাদের ই। ওকে, তাহলে এখানে যদি কিউএস ডিভাইড বাই আর² করি, দেখো ই কত? 1/4 পাই এপসিলন জিরো ইউনিট কি ছিল? নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। ওকে, তাহলে এখানে কিউএস মানে কি? কুলম, ডিভাইড বাই আর² মানে কি? মিটার স্কোয়ার। তাহলে দেখো মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে কুলম কত হবে? কুলম ইনভার্স থাকবে, তাহলে নিউটন পার কুলম হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ঠিক গেল, নিউটন পার কুলম। কিন্তু যদি আমি এখানে একটা 1 দিয়ে দিই, তাহলে কি 1 কুলম যদি দিয়ে দিয়েছি, যেটা এখানে বানিয়ে দিয়ে দিয়েছে, তাহলে 1 কুলম যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে কি হবে প্রবলেমটা? তাহলে এর একটা ইউনিট থাকবে, তাহলে এইখানে একটা সি হয়ে যাবে, হবে না? একক আধান কি মানে তার কোনো ইউনিট থাকবে না? তাহলে এই কিউএস যদি কুলম্বের ইউনিট বহন করে, এই 1 তো কুলম্বের ইউনিট বহন করবে, তাহলে এটা কিউ স্কোয়ার হয়ে যাবে, এটা কেটে গিয়ে এটা থাকবে না, তাহলে জাস্ট নিউটন হয়ে যাবে। তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ড কি করতে হবে? সেটা তো ফোর্স হয়ে গেল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? সো we should not use +1. We should use q0, then we have to find out the force, then we will divide by it q0 and we will get the result. So the actual definition is always this: E is equal to limit q0 tends to 0 f by q0. And শুধু আমরা এক্সপ্রেশনটা লিখলে হবে না, আমাদের কিন্তু কথাটাও ঠিক লিখতে হবে। প্রতি একক ধনাত্মক আধান, ফোর্স পার ইউনিট টেস্ট পজিটিভ চার্জ, পার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম, যেটা আমাদের নেক্সট টপিক ছিল, আমি এই টপিকে আলোচনা করে দিলাম যে যখন আমাদের বিন্দু আধান থাকবে, সেই বিন্দু আধানের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কী রকমের হবে। ওকে, বিন্দু আধানের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড, সেটা আমি অলরেডি আলোচনা করে দিলাম এখানে। সেটা কত হচ্ছে? সেটাই যে বললাম যে প্রথম আমার কী করতে হবে, যে বিন্দু আধানের জন্য যে সাপোজ এখানে একটা আধান রয়েছে, ধরো কিউএস, এখানে একটা রয়েছে কিউ0, তাহলে এদের মধ্যে ফোর্স কত হবে? প্রথমে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন জিরো ইন্টু কিউ0 ইন্টু কিউএস ডিভাইড বাই আর²। তারপরে আমাকে ই নির্ণয় করতে হবে। তাহলে ই সমান কত হবে? তখন এফ ডিভাইড বাই কিউ0। তাহলে কিউ0 দিয়ে ভাগ হয়ে গেলে কিউ0টা থাকবে না, তাহলে হয়ে যাবে 1/4 পাই এপসিলন জিরো ইন্টু কিউএস বাই আর²। এবার আমার এই ফোর্সের ডিরেকশন যেদিকে হবে, ফিল্ডের ডিরেকশনও সেদিকে হবে, এদিকে আর ক্যাপ। তাই জন্য আমি ভেক্টর ফর্মে লিখি, এটা হয়ে যাবে ই ভেক্টর ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট
ইন্টু কিউএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ওকে, আর এখানে যদি আমাকে ই ভার্সেস আর অনেক সময় গ্রাফ আঁকতে দেয়, তো বুঝতে পারছো যত ডিস্টেন্স যত বাড়ছে তত কিছু ফিল্ডের ইন্টেন্সিটি কমতে থাকবে, আর যত আর বাড়বে। ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ারের গ্রাফ কেমন হবে? এমনি হবে। যত আমার আর বাড়বে তত কি হবে? ই কমতে থাকবে। সো দিস উইল বি দ্য গ্রাফ between E versus R. Okay, so this is the main thing about electric field and density. Okay.